সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত। আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইউটিউব এবং ফেসবুকেও। আপনারা সরাসরি এই আলোচনা অনুষ্ঠানটি দেখতে পাবেন। তাছাড়া আগামীকাল সকাল 6:50 মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে এই আলোচনা অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে নির্বাচনী রাজনীতিতে সংঘাত, ইশতেহারে শ্রমজীবী মানুষের অধিকার। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার জন্য আমাদের আমন্ত্রণে দুজন বিশেষজ্ঞ অতিথি আমাদের স্টুডিওতে এসেছেন। আসুন তাদের দুজনের সাথে আমরা পরিচিত হই। প্রথমেই মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, চেয়ারম্যান ভাসানী জনশক্তি পার্টি, আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। এরপর অ্যাডভোকেট আশরারুল হক একজন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা, আপনাকেও আমরা স্বাগত জানাই। ধন্যবাদ। আজকের এই আলোচনার প্রথমেই আমি একজন প্রখ্যাত বিপ্লবী মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, যিনি বীরত্ব সহকারে রণাঙ্গনে যুদ্ধ করেছেন পাক বাহিনীর বিরুদ্ধে এবং পাক বাহিনীর সহযোগী যারা ছিলেন তাদের বিরুদ্ধে। আপনার এই বীরত্বপূর্ণ যুদ্ধের জন্য, বিপ্লবের জন্য, আপনি তো বিপ্লব করেছেন, স্বাধীন জনগণতান্ত্রিক বিপ্লব, মজলুম জননেতা মৌলানা ভাসানীর অনুসারী হিসেবে আপনি সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়াও এই কিছুকাল আগে সেই ঐতিহাসিক জুলাই আন্দোলনে আপনার মাথায় গুলি লেগেছিল, আপনি আহত হয়েছিলেন। সুতরাং এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, এই দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য আপনাকে আমি অভিনন্দন জানাই। এবং আজকে আপনাকে আমি এই বিষয়ে আপনি একটি আমাদের কাছে বিশ্লেষণ দেবেন যে আমরা তো জানি যে এত রক্ত, এত অত্যাচার, এত অন্যায়ের পরে আমরা একটি নির্বাচন করে স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা করতে চাই। নির্বাচনে কারো জয় হবে, কারো পরাজয় হবে। আমরা এই অনুষ্ঠানে এমন কোনো রাজনৈতিক দলকেই আমরা এমন কোনো প্রশংসা বাক্য সেখানে দিয়ে তাদেরকে ভোটের জন্য কিন্তু আমরা প্রচার করিনি। যা সত্য তাই দু একটি কথা বলেছি মাত্র। সুতরাং এই নির্বাচনে কেন এত উত্তাপ থাকবে, এই সংঘাতের শব্দ কেন ব্যবহার হবে, কারা করছে? কিন্তু যারাই বলুন না কেন, আমরা ইতিহাসের চাকা পিছনে ডেকে নিয়ে যাব না, প্রগতির চাকা সবসময় সামনে থাকবে। আমরা মৌলবাদী, আমরা মধ্যযুগীয় কোনো সমাজ প্রতিষ্ঠা, যে দেশ রক্ত দিয়ে গঠিত হয় তারা কখনো মেনে নিতে পারে না। আপনি একটু বিশ্লেষণ দিন। ধন্যবাদ নানু ভাই। ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মোহনা টিভির এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই টিভি অনুষ্ঠান মিলিয়ন এই মোহনা টিভির যারা দর্শক তারা দেখছেন, সবাইকে আমি আমার সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমি মৌলানা ভাসানীর একজন সৈনিক হিসাবে আমি সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে এই যে প্রশ্নটা আমাকে করেছেন, কেন আজকে এই সংঘাত, নির্বাচনটা এই দেশের জন্য এত গুরুত্বপূর্ণ যে আমরা গত 17 বছর একটি ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সেই লড়াইটা এতই তার ব্যাপকতা ছিল, 2000 মানুষকে রক্ত দিতে হয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে। আমরা যারা আহত হয়েছি আমরা জানি সেই লড়াইটা কী ছিল। আমি আজকেই বিকালবেলা যখন মগবাজার ক্রস করতেছিলাম, লেখা দেখলাম আমরা 71 দেখিনি, 24 দেখেছি। রিয়েলি 24-এর 71 আমাদের অস্তিত্ব।
কিন্তু 24 আমাদের আরেকটি মহাগণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই 17 বছরের ফ্যাসিস্ট রিজমকে বাংলাদেশ থেকে বিদায়ী করেছি। কিন্তু এই বিদায়ের পরেও আমরা কি দেখতে পেলাম, যারা 71-এর পরাজিত শক্তি তারা 24-এ এসে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে তারা এই ফ্যাসিস্ট রিজমের বিরুদ্ধে লড়াই করলেন। লড়াই করে এখন যখন আমরা জয়লাভ করলাম, তখন তারা স্বপ্ন দেখতে লাগলো এ দেশে রাষ্ট্র ক্ষমতা তাদেরকে দখল করতে হবে, এবং এই রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য যত রকমের কোর্ট কৌশল আছে সমস্ত কৌশলের তারা আশ্রয় নিয়েছে, এবং তারা রাষ্ট্র ক্ষমতা মনে করতেছে যে আমরা সুইসুই করতেছি, রাষ্ট্র ক্ষমতায় আমরা যাব। বিদেশে তাদের কিছু প্রভু রয়েছে। এই 71-এর এই পরাজিত শক্তি তারা সেই 71 সনেও তাদের প্রভু ছিল। তাদের প্রভুদের ইন্ধনেই এই দেশের মানুষকে তারা হত্যা করেছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছিল, তারা বীরাঙ্গনা হয়েছিল। এখন সেই প্রভুদের ইঙ্গিতেই তারা আজকে এত বেপরোয়া হয়ে উঠছে যে এই নির্বাচন যে কোনোভাবে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। সেই ক্ষমতা যাওয়ার প্রাককালেই তারা আজকে এই যে সংঘাত, এই সংঘাতের রাজনীতিটা সামনে এসে গেছে। যেখানেই তারা যাচ্ছে সেখানেই তাদের সঙ্গে সংঘাত হচ্ছে। আপনি দেখেন, একদিন আগেও আমার বাড়ির পাশে শেরপুরে একজন মারা গেলেন, যদিও বা তার পরিচয় দিয়েছে সে, কিন্তু সংঘাতটা কেন হলো? সংঘাতটা কেন হবে? এত রক্তক্ষয়ের লড়াইয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশ আবার 24-এর লড়াইয়ের মধ্য দিয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখলাম যে হ্যাঁ, একটি নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। তাহলে এই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সংঘাত কেন আসবে? আমরা দেশটাকে কিভাবে পরিচালনা করব, কিভাবে পরিচালিত হবে এই দেশটা, কারা পরিচালনা করবে, সেটার একটা নির্বাচন। এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বলেছি, এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই সংঘাতকে সামনে আনা হয়েছে। পাশাপাশি যারা গত 17 বৎসর এই দেশের অর্থ সম্পদ লোপাট করে বিদেশে নিয়ে গেছে, এই দেশের মা বোনের ইজ্জত নষ্ট করেছে, এই দেশের যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন কোথায়? ওই ভারতে বসে কলকাঠি টিপসে কিভাবে এই দেশে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করে তারা ভারতকে দিয়ে কোনোভাবে এই দেশে আবার ঢুকতে চাচ্ছে। কিন্তু আমি আজকে এই ইয়ার থেকে মোহনা টেলিভিশনের মাধ্যমে বলবো, যারা ভারতে বসে আপনারা ওখানে বসে কলকাঠি নাড়ছেন, আমার দেশের মানুষকে অস্থিতিশীল করবেন, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে আবার ক্ষমতা দখল করবেন, এই দেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না। আপনাদেরকে গ্রহণ করবে না, আপনি এটা বলছেন তো? জি। মানুষ তাদেরকে গ্রহণ করবে না। জি। আপনাকে ধন্যবাদ, পরে আসবো। জি। আপনার কাছে আমার প্রশ্ন, যে যারা 17 বছর ধরে এই দেশে নির্বিচারে লুণ্ঠন, হত্যা এবং এভরিথিং করেছে, ব্যাংক লুট থেকে শুরু করে সমস্ত কাজ করেছেন, যেটা শেখ রফিকুল ইসলাম সাহেব বললেন, তার প্রেক্ষাপটে আপনার কাছে প্রশ্ন, আজকে 71-এর পরাজিত শক্তির এই যে উত্থান কিছুটা হলেও তো হয়েছে, কাদের জন্য হয়েছে? ওই 17 বছর যারা ছিল তাদের কথা আপনি বলেছেন না? জি। তারা ব্যর্থ হয়েছে বলে এই শক্তি এই পর্যায়ে এসছে। তারা যদি নির্বাচন করতেন, প্রতি সংবিধান, আপনি একটা সংবিধান রেখেছেন দেখছি, এই সংবিধানকে যদি মেনে তারা নির্বাচন করতেন, তত্ত্বাবধায়ক সরকারটাকে যদি বজায় রাখতেন, তাহলে আজকের এই দক্ষিণপন্থী মৌলবাদী, হ্যাঁ, মৌলবাদী শক্তির উত্থান হতো না। আপনি একটু বিশ্লেষণ দিন। জি, ধন্যবাদ। ধন্যবাদ আলোচক আমাদের নাজবুল হক নান্নু ভাই, সহ আলোচক আমাদের শেখ রফিকুল ইসলাম বাবলু ভাই, এবং অগণিত দর্শক শ্রোতা মোহনা টিভির সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে 24-এর বিস্ফোরণ যেটা হয়েছে, এবং এর পরে
আমাদের ইলেকশন কমিশন ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করলো, এবং ইলেকশন শিডিউল ডিক্লারেশনের পরও জি। আজ অবধি অনেক মানুষের প্রশ্ন, ইলেকশন হবে কি, এদেশে ইলেকশন মনে হচ্ছে হবে না, এই ধরনের অনেক ধরনের তারা সন্দেহ পোষণ করতেছে। এবং পার্শ্ববর্তী দেশের কথা যেটা বললেন নান্দু ভাই, যে এই দেশে আপনি দেখেন, এই বোধহয় সপ্তাহ 2-3 আগে সেখানকার অ্যাম্বাসি অফিসের যারা কর্মরত কর্মকর্তা আছেন, তাদের ফ্যামিলিকে উইথড্র করলেন। এটা একটা এমন সিগন্যাল দিলেন। এবং যখন বাংলাদেশ ক্রিকেট T20 বিশ্বকাপে খেলবে কি খেলবে না, এই সব আলোচনার মধ্য দিয়ে তারা এই ধরনের একটা পদক্ষেপ দিলেন। তারা সারা পৃথিবীকে দেখাতে চায় ভীতিকর পরিবেশ এখানে আছে। ভীতিকর পরিবেশ। এবং আমি যেটুকু এটা একটা শুনেছি, ষড়যন্ত্র অংশ, এটা ষড়যন্ত্রের অংশ। আমি যেটুকু শুনেছি যে অন্যান্য যারা রাষ্ট্রদূত আছে এদেশে, তাদেরকেও বলেছিল এই ধরনের একটা প্রস্তাব দিয়ে, কিন্তু এটা কেউ আমলে নেয়, আমলে নেয়নি। তো এই আগামী যে 12 তারিখে ইলেকশন হবে, আর মাত্র কয়েকদিন আছে, আজকে হচ্ছে মাসের প্রায় 28 তারিখ, আর এই আজকে 29 তারিখ, 29 তারিখ, আর 2 সপ্তাহ নাই, তার চাইতেও কম। তো এই স্বল্প দিনের মধ্যে ইলেকশন হতে যাচ্ছে, অথচ দেশে এখনও মানুষ তো এই সময় ইলেকশনে ভরপুর থাকবে সারা দেশে। এবং আমরা দেখছি ইলেকশনের জন্য মানুষজন বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, মাইকিং সবই চলছে। মাঝখানে আবার হঠাৎ করে ইলেকশনে যে নিজেদের মধ্যে বা এক দল আরেক দলের বিরুদ্ধে আভ্যন্তরীণ কোন্দল, অথবা এক দল আরেক দলকে পিটিয়ে মারা, এই যে গতকাল একটা হলো, এবং এর আগেও কয়েকটা হয়েছে। এই অবস্থাগুলো সরকার এবং ইলেকশন কমিশন যদি ট্যাকেল না দিতে পারে, তাহলে এই সন্দেহ মানুষগুলো যারা করছে বিভিন্ন মহল থেকে, এই সন্দেহটা দূরীভূত হবে না। এবং অচিরেই আমার মনে হয় যে বিভিন্ন মতভেদের মানুষ এখানে রয়েছে, যারা এই 71-এ স্বাধীনতা যুদ্ধের সময় তাদের যে ভূমিকা, এবং আজকের যে ইলেকশনের এই সামনে রেখে এগুলো যাতে কেউ ক্ষতি করতে না পারে ইলেকশনের জন্য, এটা আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এবং পার্শ্ববর্তী দেশের যে ষড়যন্ত্রগুলো তারা এখন করতে চাচ্ছে, এটা বাংলাদেশ সরকার এবং আমাদের ইলেকশন কমিশনকে এই ব্যাপারে আর কি ধরনের হুমকি হতে পারে, কি ধরনের ষড়যন্ত্র হতে পারে, এইগুলোর ব্যাপারে অনেক তৎপর থাকতে হবে। এবং আমি মনে করি যারা নির্বাচনে অংশগ্রহণ করছে যেসব দলগুলো, প্রত্যেকের উচিত জনগণের যে রায় এই ইলেকশনের ব্যাপারে, এটাকে মেনে নেওয়া এবং এটা সম্মানের সহিত জনগণের রায়কে গ্রহণ করা। না হলে আগামীতে এগুলো নিয়ে অনেক প্রশ্ন আসবে, অনেক জবাবদিহি করতে হবে। এবং মানুষের যে এখন সচেতনতা আগের মতো নেই, মানুষ এখন অনেক কনসাস, অনেক কিছু বুঝতে পারে। এবং আমরা দেখি গ্রামে গঞ্জে শুরু করে সবার হাতে মোবাইল, সবাই ইউটিউব দেখে। তো রাজনীতির ব্যাপারে মানুষের যে সচেতনতা, এগুলো অনেক গুণ বেড়ে গিয়েছে। এবং তাদের সকলকে ভোট কেন্দ্রে আসতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ভোট কেন্দ্রে আসতে হবে, পাহারা দিতে হবে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত, এবং তাদের বিবেচনা করে ভোট দিতে হবে সেই মার্কাকে, যেই মার্কা মানুষের জন্য একটি গণতান্ত্রিক ব্যবস্থা, জাতি ধর্ম নির্বিশেষে একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং অর্থনৈতিক সত্যিকার অর্থে উন্নয়নের জন্য তারা একটি কর্মসূচি বা ইশতেহার দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আবার আমি শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান আপনি। সুতরাং আপনি এখন বলুন যে মজলুম জননেতা মরনা ভাসানী তো মেহনতি মানুষদের, বিশেষ কৃষক, শ্রমিক, নিপীড়িত শ্রেণীর মুক্তির জন্য সবসময় আন্দোলন করেছেন। তিনি কখনো নির্বাচন করতেন না। যে আপনি কি মনে করেন যে আমাদের এই দেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে এইসব শ্রমজীবী মানুষের স্বার্থকে সেখানে উল্লেখ করা দরকার, ন্যূনতমভাবে মানুষের মতো বেঁচে থাকার জন্য? একদিনেই তো সব হবে না, 1 বছরেও হবে না। একটা যাত্রা শুরু হোক। আপনি কি মনে করেন যে তাদের মজুরি, কৃষকদেরকে আজকে যাতে তারা যে কাজ করছে যাতে একটু ভালোভাবে থাকতে পারে, সেই ধরনের কর্মসূচি দেওয়া উচিত? আপনি একটু বিশ্লেষণ দিন। ধন্যবাদ।
আমি আমার সহ আলোচক সহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আজকে যে প্রশ্নটা এখানে নির্বাচনী ইস্তাহারে শ্রমজীবী মানুষের যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের যে জি। কথা আপনি বলেছেন, আমি প্রথমেই আমাদের মহান নেতা, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, এবং এটি ধ্রুব সত্য কথা, মৌলানা ভাসানী প্রথম বাংলাদেশের কথা বলেছে। জি, মৌলানা ভাসানী যখন বাংলাদেশের কথা বলেছে তখন মৌলানা ভাসানীকে ভারতের চর বলা হয়েছে। সেই শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন, সোহরাওয়ার্দী সাহেব বলেছেন যে তো ভাসানী তো ইন্ডিয়ার দালাল। সেই ক্ষেত্রে সেই মহান নেতা সারা জীবন শ্রমজীবী কৃষিজীবী মানুষের যারা বঞ্চিত হয়েছে তাদেরকে নিয়েই তার রাজনীতি ছিল। এবং সেটা আসামেও করেছেন, এই ওনার পূর্ব বাংলাতেও দুটা করেছেন। জীবন, একটা আসাম জীবন, জি, ভারতে অবস্থানকালীন সময় আসামে অবস্থান করতেন, আর একটা বাংলাদেশে করেছেন। জি, এই দুইটি জায়গাতেই আমি গত রাত্রে একটা দেখলাম, লাইন প্রথা আন্দোলনের সময় উনি কিভাবে মানুষকে, এই যে ভাষাঞ্চলের মানুষগুলোকে কিভাবে উদ্বেলিত করে উনি মানুষকে ওই লাইন প্রথার বিরুদ্ধে সংগঠিত করেছিলেন। কালকে রাত্রে আমি একটা জি। লেখা পড়েছি, সেটা আবার আমি আমার দলের পেজে আমি সেটা দিয়েছি যে তারা শিখুক, জানুক, জানার দরকার আছে। উনি সারা জীবন শ্রমজীবী মানুষের, মেহনতি মানুষের কথা বলেছেন। আচ্ছা, তাহলে উনি যে কথাগুলো বলেছেন সেটা আজকে ইশতেহারে সেটাকে সন্নিবেশিত করা উচিত, কি মনে আমি হয়? আমি আনতেছি সেটা। অবশ্যই প্রত্যেকটি রাজনৈতিক দল, এই বাংলাদেশ যে দেশ, একটি কৃষক শ্রমিক বেস বাংলাদেশ, এই কৃষিজীবী শ্রমজীবী মানুষের বাংলাদেশে কৃষকের সমস্যা, শ্রমিকের সমস্যা, এই সমস্যাগুলো অবশ্যই নির্বাচনী ইস্তাহারে আসা উচিত। আমি এছাড়া নিম্নবিত্ত পরিবারের মানুষ, যারা স্বল্প আয়ের মানুষ, যাদেরকে সবসময় হিসাব করে ক্রয় ক্ষমতার মধ্যে সংগ্রামের মধ্যে চলতে হয়, ফুটপাতের দোকানি এবং আনুষঙ্গিক যা আমরা আছে নির্বাচনী ইস্তাহারে নিয়ে আসব। আমি এখানে আপনাকে বলুন, কিছু ব্যক্তির নামও বলবো। বলেন আজকে নিশ্চয়ই। আপনি দেখেন, কমরেড আব্দুল হক, আপনারা নাম শুনেছেন। জি, উনি এত বড় একজন বিদ্বান ব্যক্তি ছিলেন, যিনি, কমরেড আব্দুল হক, আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। এই পূর্ববঙ্গের মানুষ, ওখানে গিয়ে উনি সেই এত উচ্চ শিক্ষা লাভ করেছিলেন। সেই লোক যখন বাংলাদেশে আসলেন, যখন উনি দেখলেন যে একমাত্র মৌলানা ভাসানী এই শ্রমজীবী এবং কৃষিজীবী মানুষের ভাগ্য নিয়ে, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের জীবন ধারণ নিয়ে চিন্তা ভাবনা করে, তখন উনি মৌলানা ভাসানীর কাছে যান, আমাদের মহান নেতা মৌলানা। উনি মৌলানা ভাসানী আব্দুল হককে বললেন যে তুমি আব্দুল হক কৃষকদের সংগঠিত করো, কৃষকদের কি সমস্যা, এই সমস্যা নিয়ে তোমাকে আন্দোলন করে তুলতে হবে। জি, তুমি কৃষকদের সমস্যাটাকে নিরূপণ করো, নির্ধারণ করো। মোহাম্মদ তোহাকে বললেন যে তুমি কাজী জাফর মিলে তোমরা শ্রমিক সংগঠন করো। প্রথম তোহা ভাই ছিলেন, পরে কাজী জাফর। আপনি তো জানেন কাজী জাফর আহমেদ আমাদের নেতা, উনি কি না করেছে শ্রমিকদের জন্য, একমাত্র মৌলানা ভাসানীর ইনস্ট্রাকশনে সেটা উনি করেছেন। বাংলাদেশের, আমার সৌভাগ্য হয়েছিল আমাদের প্রিয় নেতা কাজী জাফর আহমদের সঙ্গে রাজনীতি করার। আমি তার সঙ্গে রাজনীতি করেছি। শ্রমিকদের সমস্যাগুলি কাজী জাফর আহমদ নিজের সমস্যা মনে করে আপনি এখানে আমাদের সন্নিবেশিত করতে হবে সেইগুলো। সেই কথাই আমি নিয়ে আসছি, সেই কথাগুলি আমি নিয়ে আসছি। উনি যেভাবে শ্রমিকদের সমস্যা নিয়ে আসছেন, হক সাহেব কৃষকদের সমস্যা নিয়ে আসছেন, সেইগুলো আজকে সেই সমস্যাগুলো এখনও বিদ্যমান। এই সমস্যা সমাধান করতে হলে
আমি অনুরোধ করব আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, এই নির্বাচনী যে ইস্তেহার প্রত্যেকটি দল দিবেন, সে যেই হোক, যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনাদের নির্বাচনী ইস্তেহারে আপনাদের এই কৃষকের সমস্যা, শ্রমিকের আপনি সমস্যা, কৃষকের সমস্যাগুলো উল্লেখ করেন। আমি কৃষকের সমস্যা বলতে হবে না, সমস্যাগুলো এখানে আনতেছি। হ্যাঁ, সংক্ষেপে বলেন, আমাদের সময়ের ব্যাপার আছে, বলেন। জি 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 আমি কৃষকের সমস্যাগুলো নিয়ে আসছি। প্রথম সমস্যা কৃষকদের এখানে আমি আপনাকে বলবো, সার, বীজ, সারের যে অবস্থা, কৃষক সে চাষ করতে যায়, চাষ করতে গিয়ে তার সারের স্বল্পতার কারণে ভালোভাবে ফসল ফলাইতে পারে না, সময় মতো সার পাচ্ছে না, বীজ পাচ্ছে না, কীটনাশক ঔষধ আচ্ছা, পাচ্ছে আমাদের না। সময়ের ব্যাপারে আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। জি ধরুন কৃষকের কি কি প্রয়োজন, জি। উৎপাদনের জন্য কি প্রয়োজন, তাই জি, না? জি। প্রথম প্রয়োজনটা হলো জমি আছে কিনা। জি জমি যদি না থাকে, তাহলে যদি খাস জমি যদি বন্টন সম্ভব হয়, দিতে হবে তাকে। অবশ্যই। আর যারা এই জমির মালিক, কিন্তু তারা জমি উৎপাদনের সাথে জড়িত নয়, কিন্তু মালিক, তারা শহরে থাকে, ব্যবসা বাণিজ্য করে, তারা এগুলো বর্গা দিয়ে থাকে। সুতরাং এই কৃষকদেরকে এই সমস্ত নিজস্ব জমি যদি চাষ করতে হয়, আপনি যে কথাগুলো বলেছেন, সার, বীজ এবং পানি একটা বড় জিনিস, সেচ, তাই না? সেচ। এবং যখন আপনার কীটনাশক ওষুধ। এটার প্রয়োজন হয়, জি। বীজ এবং সমস্ত বিষয় উপকরণগুলি দরকার হয়। জি। আর তাছাড়া যদি তারা সেখানে আপনার ঋণ গ্রহণ করে থাকে, বিনা সুদে তাদেরকে ঋণ দিতে হবে এবং তাদের উপর অত্যাচার নোটিশ জারি করা যাবে না, কোনো জরিমানা করা যাবে না, এগুলোর দিকেও খেয়াল রাখতে হবে, তাই না? এই জিনিসগুলো আমি আনতেছি হ্যাঁ, আপনার আচ্ছা, সামনে। কিন্তু এত ডিটেল বলা যাবে না, এক লাইনে বলে ফেলবেন, বলেন। তো এই যে সমস্যাগুলো, আমরা কৃষকদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নির্বাচনী ইস্তেহারে জি জি সন্নিবেশিত জি, করতে হবে, এইটা রাইট। এই করতে হবে। এবং নির্বাচনের পরে কোনো দল যাতে এই দেশের মানুষের সঙ্গে এইগুলো নিয়ে প্রতারণা করতে না পারে। নির্বাচনী ইস্তেহারে করলো, কিন্তু ফলে ক্ষমতায় যে এগুলো সব ভুলে গেল। চমৎকার। এই যে এটা অতীতে এই 54 বছরে এই দেশে হয়েছে, আমরা এখন চাচ্ছি নির্বাচনী ইস্তেহারে যে সরকার, যারাই ক্ষমতায় যাবে, তারা যেন নির্বাচনী ইস্তেহারকে ফলো করে এবং ফলো করে সেটা মানুষের মাঝে নিয়ে যায়। মানুষের কিভাবে ইস্তেহারের যে সমস্ত কথাবার্তাগুলো ছিল সেগুলো পরিলক্ষিত হয় এবং সেগুলো সন্নিবেশিত করা যায় এবং সেগুলো বাস্তবায়ন হয়। বাস্তবায়ন করা আপনাকে যায়। ধন্যবাদ। আপনি আমি আরেকটু নিয়ে আসতেছি। কৃষকদের মধ্যে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো, নানু ভাই, যেটা আমাকে এখন না বললেই না হয়, এই যে কৃষি ঋণ, 50,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ কৃষককে মাফ করে দিতে হবে যারাই ক্ষমতায় আসবে। আমি যারা ক্ষমতায় আসবে, আমার জি। মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপিকে অনুরোধ করব, এই যে সার, বীজ, বিভিন্ন খাতে গরু অবশ্যই। কেনার টাকা কৃষকরা ব্যাংক থেকে নিয়েছে, কৃষি ব্যাংক থেকে। এটা কিন্তু বিএনপি নেতা অতীতের তারেক কিছু রহমান সরকার কিন্তু করেছে। বক্তব্যে কৃষক সমস্যা এবং তাদের কি সংকট, এটা কিন্তু উনি বলেছেন। যাই হোক, তবু বলুন আপনি। হ্যাঁ, তো আমি তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই, ধন্যবাদ। সালাম জানাই, স্যালুট জানাই, উনি যে এই সমস্যাটা তুলে আনতে জি, জি। পারছে। এবং তাকে অনুরোধ করব আজকের এই মহনার টেলিভিশনের মাধ্যমে, যে আপনি কৃষকের সমস্যা, শ্রমিকের সমস্যাগুলো আপনি আপনার নির্বাচনী ইস্তেহারে হ্যাঁ, চমৎকার। সন্নিবেশিত করুন এবং নির্বাচনের পরে যেন এটা বাস্তবায়ন হয় সেই ব্যবস্থাটা করতে হবে। আপনাকে ধন্যবাদ। তবে আপনি একজন নেতার কথা অবশ্যই মনে করবেন, আপনার এই পার্টিরই প্রতিষ্ঠাতা রাষ্ট্রভাষা আব্দুল মতিন, যিনি কৃষকদের মধ্যে কাজ করে উনি নিজের রাইফেল হাতে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কোথায়? পাবনা, বেড়া, সাঁথিয়ার, এসব জায়গায়। এটা অনেকেই জানে না। উনি আহত হয়েছেন যুদ্ধ করে। উনি একজন মহান নেতা। আপনার পার্টিও বোধহয় উনিই প্রতিষ্ঠা করেছেন। সুতরাং আব্দুল মতিনের নামটা আপনি নিশ্চয়ই ভুলে গিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে। আবার আসবো আমি। আশরাফুল হক সাহেব, আপনার কাছে আমার বক্তব্য, যে ধরুন সামনে যে নির্বাচন আছে, জি। আমি শুধু একটি প্রশ্ন করব। আপনি আইনজীবী, নিয়মিতভাবে আপনি প্র্যাকটিস করেন। আচ্ছা, যদি একজন গরিব মানুষ, কৃষক, শ্রমিক, তারা যে কোনো বিষয়ের যদি প্রতারণার শিকার হয় বা বেতন পাবে না মালিকের কাছ থেকে, অথবা একজন গৃহকর্মী, গৃহর যিনি প্রভু, তিনি প্রভুই বলবো, মালিক তারা অত্যাচার করছে, আপনারা এই যে অনেক সময় দেখা যায় যে মানবাধিকার কমিশন, এটা ওটা কিছুই সেখান থেকে হয় না, জানেন? এইসব গরিব মানুষগুলো কোথায় কোনো বিচার পায় না, সহযোগিতা পায় না। সুতরাং আইনের বিচার কি আছে?
এটা আপনি একটু বিশ্লেষণ করে বলুন। ধন্যবাদ। এখানে আপনি যে ইশতেহারের কথা বলেছেন, জি এই ইশতেহারটা প্রতি বছরই বা প্রতিটা নির্বাচনের পূর্বে জি সব রাজনৈতিক দলগুলো একটা ইশতেহার দেওয়া হয়। ইশতেহার হচ্ছে একটা প্রতিশ্রুতি, একটা মানুষের নিশ্চয়তা। জি এবং একটা দেখা দলের যায় নির্বাচনী প্রতিশ্রুতি। জি এবং দেখা যায় যে ইলেকশনের পর যে দলটা যে প্রতিশ্রুতিগুলো দিল ইশতেহারে, এগুলোর মেজরিটি বাস্তবায়ন করতে পারে না বা করে না। তো আমি অনুরোধ রাখবো যে আজকে যে ইস্যুটা আনছেন কৃষকদের জন্য, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। এবং জিনিস। কৃষকদের নিয়ে আপনি দেখবেন রাজনীতির মাঠে হঠাৎ আলোচনা হয় কৃষক শ্রমিকদের কথা, কিন্তু একটা বৃহৎ অংশ। এবং আপনি বলেছেন যে সঠিকভাবে বলেছেন যে তাদের জমি এবং কৃষি সরঞ্জামাদি ইত্যাদি। আরেকটা বড় সমস্যা একটা মার্কেটিংয়ের, এই যে ওদের যে পণ্যগুলো তারা আবাদ ওখানে করলো, আলু, পেঁয়াজ, মরিচ, এগুলো যে মার্কেটিং করবে, সেই ঢাকার বুকে আমরা 1 কেজি আলু কিনি 30 টাকায়, 40 টাকা। এটা ওই গ্রামে যে দেখব যে কৃষকটা এটা তৈরি করতেছে, সে পাচ্ছে 5 টাকা, 7 টাকা, 8 টাকা। তো তার যে এই ম্যাটেরিয়ালস এটা বানানোর জন্য যে খরচ হলো, সে টাকাটাই আসে না। সেই টাকাটাই আসে না। এটা এখানে খুব ভালো অনেক কথা বিশাল বলেছেন। একটা হ্যাঁ। সমস্যা। এইটা যে সরকার সামনে আসবে, এই বিষয়টাকে যদি গুরুত্ব দেয়, দামটা বেঁধে দিতে হবে দামটা তাকে, বেঁধে এই দিতে দাম হবে। কৃষককে দিতে হবে। জি দিতে হবে। এবং আমার মনে হয় স্টকের জন্য বোধহয় কোল্ড স্টোরেজে বা এই জাতীয় কিছু রাখা উচিত। অনেক সময় পচনশীল জিনিস কৃষক দেখে যাবে যে এটা তো না বিক্রি করলে চলবে না, লস দিয়ে বিক্রি করে, Loss দিয়ে বিক্রি নিজেরা করে। না খেতে উৎপাদন কত খরচটাও সমস্যা। ওঠে না। হ্যাঁ, আপনি উৎপাদন ঠিক খরচ বলেছেন আপনি। আর হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন যে একজন গৃহবধূ বা আমি একটা আইনের কথা বলেছি, একজন হ্যাঁ। গরিব মানুষ, আইনের এরা প্রতিকার। সাধারণত কোর্টে যেতে তাদের ভয় হয়। কেন ভয় হয়? যে কোন দালালের কাছে পড়ব, অথবা আমি যে আইনজীবীর কাছে সরাসরি যেতে পারবো কিনা, আমি তাদের টাকা পয়সা ঠিক মতো দিতে পারবো কিনা, এইটা একটা বিষয়। এই জন্য অনেকে কোর্টের আশ্রয় যায় না। আর যে মানবাধিকার সংগঠনগুলো আছে, হ্যাঁ না, তারা করে, তারা এই গরিব মানুষদের যে সহায়তাগুলো, আইনি সহায়তা দেওয়া দরকার, এটা তারা নিয়ম অনুযায়ী দেয়। বেশ কিছু সংগঠন এখন বাংলাদেশে কাজ করছে। এবং আমি আপনাকে আরেকটা জিনিস একটু বলি যে ইশতেহারে বাংলাদেশে এবার ভোটার প্রায় 12 কোটি সামথিং। আপনার ওই প্রসঙ্গে আমি আসবো, ইশতেহার আপনি পরে আসছেন, যদিও সময় নেই। বলেন। সেটা হলো এই যে এদের আইনের প্রতিকার পেতে গেলে আরও একটা জায়গা থেকে হতে পারতো। সেটা হচ্ছে যে আপনার ইউনিয়ন কাউন্সিল মেম্বার হচ্ছে যারা, এবং এখান থেকে যারা চেয়ারম্যান হয় অথবা ওয়ার্ড কমিশনার হয়, সেসব জায়গায় ছোটোখাটো অনেক কিছু নিষ্পত্তি ঘটিয়ে দিতে পারে। কিন্তু সর্বত্রই দুর্নীতি। আপনি এই কথাটা বলুন। সেখানে একটা গ্রাম আপনি আদালত জোর আছে। দিয়ে বলুন আর কি। সেখানে একটা গ্রাম আদালত আছে। এই গ্রাম আদালত ঠিক মতো কাজ করে না ওখানে। মানে সাধারণত যারা সচ্ছল, প্রভাবশালী, যাদের ক্ষমতা আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার, তাদের পক্ষেই থাকে। সর্বত্র দুর্নীতি। আপনার ভূমি অফিসগুলো দুর্নীতি নেই সর্বত্র দুর্নীতি। সুতরাং একজনের জমি আরেকজন কেড়ে নিলে ওরা দলিলে লিখে ওখান থেকে সমস্ত কিছু করে অনেক হচ্ছে, কিন্তু এবং এইটাকে ভেঙে দিতে হবে। এবং যে বিশেষ করে আদিবাসী উপজাতি যারা আছে আমাদের দেশে, এদের তো নিজস্ব জমি যেগুলো ছিল, এগুলো সব দখল হয়ে গেছে। অবশ্যই। আমি দিনাজপুরে একসময় দীর্ঘদিন ছিলাম, সেখানে ফুলবাড়ি একটা জায়গা আছে, এখানে বিরাট একটা পিকনিক স্পট। আপনি খোঁজ নিয়ে দেখেন, ওই পিকনিক স্পটের অর্ধেকের 60% জমি ওটা উপজাতি, এই আদিবাসীদের। এই জমিগুলো সরকারের সাথে করে তারা লিজ নিয়ে ওই লোকগুলোকে সরিয়ে দিয়েছে। খুব বেদনাদায়ক। কিন্তু এইটা যদি আমাদের কৃষি ডিপার্টমেন্ট, আমাদের যে অন্যান্য মন্ত্রণালয়গুলো আছে, তারা যদি আন্তরিক না হয়, এই লোকগুলো মানে আপনি জানেন একটা গোষ্ঠীর নাম হচ্ছে মুশহর। আমি সেটা দিনাজপুরে শুনেছিলাম। এরা কি করে, ইঁদুর যে সারাদিন খাবার বিভিন্ন ধান গম নিয়ে এসে একটা গর্ত করে ওখানে রাখে, এই মুশহররা, পুরুষরা এখানে যে সেই গর্ত খুঁড়ে এই খাবারগুলো নিয়ে তারা তাদের আহার করে। আর এই যে জমি, যে খাস যে জমিগুলো দখল না, এটা আপনার অনেক বাগান বাড়ি হয়েছে গত সরকারের আমলে, দেখা গিয়েছে বাগান বাড়ি হয়েছে, বিশাল বাগান বাড়ি, এবং এইসব জমিগুলো দখল করেছে। এবং এমনকি অনেকটা ওই যাকে বলা হয় সনাতন ধর্মাবলম্বী যারা আছে, তাদেরও অনেক জমি দখল করে নিয়েছে, অনেক দখল। এবং সচ্ছল এবং প্রভাবশালী মহলের কাছে এই জমিগুলো দখল আছে। আপনি এই ঢাকা শহরে দেখেন
কত যে জমিগুলো যে গভর্নমেন্ট প্রপার্টি দখলে আছে। অবশ্যই। তো সুতরাং আমাদের হাতে এখন সময় নেই, আপনারা দুজন চমৎকার আলোচনা করেছেন। আজকে আসুন আমরা এইভাবে কনক্লুশন করি যে আজকে আমাদের যে কোনো সব পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল যারা নির্বাচন করছেন, তারা যেন এইসব সমস্যাগুলো শুধুমাত্র উল্লেখ করলেই হবে না, তারা যদি সরকার গঠন করেন তাহলে যেন তারা বাস্তবায়ন করেন, এটাই আমরা চাই। শুধু দর্শক, আমাদের আজকে এই আলোচনা অনুষ্ঠানের কিছু কথা যদি আপনাদের ভালো লাগে এবং সত্যিকার অর্থে আমরা যা চাই একটি গণতান্ত্রিক ব্যবস্থা, শান্তিপূর্ণ ব্যবস্থা, দুর্নীতিমুক্ত একটি সমাজ চাই। আপনাকে ধন্যবাদ, অজস্র ধন্যবাদ শুধু দর্শক।